মহাকবি কালিদাসের লেখা একটি কিংবদন্তি নাটক। আচ্ছা রাকেশ, একটু ভিডিও অফ করবে। আচ্ছা, মহাকবি কালিদাসের লেখা একটি কিংবদন্তি নাটক অভিজ্ঞান শকুন্তলম, এই নাটকটা পড়ছিলাম। আমরা প্রথম অঙ্কের কয়েকটা শ্লোক পড়েছিলাম, তারপর থেকে পড়বো আজকে। পড়ার আগে আমি আর একটা ছোট্ট ভূমিকা করব। ভূমিকাটা আমরা এইভাবে শুরু করি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার খনিকা কাব্যগ্রন্থের সেকাল বলে একটা কবিতায় লিখছেন, আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতেম দশম রত্ন নবরত্নের মালে। একটি শ্লোক স্তুতি গেয়ে রাজার কাছে নিতেম চেয়ে, উজ্জয়িনীর বিজন প্রান্তে কানন ঘেরা বাড়ি। উজ্জয়িনীর কোন পথে পথে কালিদাসকে আমরা বোকা কালিদাস রূপে ঘুরে বেড়াতে দেখেছি জানি না, কিন্তু যে কালিদাসকে আমরা এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনুভূতিতে আমাদের অনুভূতির পথে হাঁটতে দেখেছি, সেই কালিদাস সত্যি কিংবদন্তি। যে কিংবদন্তির প্রতিটি ছোঁয়ায় আমাদের মনের অনুভূতিগুলো যেন কোথাও কোথাও সে কিংবদন্তির ছোঁয়া পায়। আসলে অভিজ্ঞান শকুন্তলম নাটকটা শুধু একটি নাটক নয়, এটি আমাদের জীবনের দর্পণ। কারণ এই যে এখানে যে 60টি ক্যারেক্টারের কথা আমরা পাচ্ছি, এই প্রতিটি ক্যারেক্টার আসলে আমাদের মনেরই এক একটা অনুভূতি। যদি আমরা শকুন্তলাকে দেখি, শকুন্তলার মনের যে অনুভূতি, সেগুলো আমাদের প্রতিটি মানুষের জীবনের অনুভূতি। আবার দুষ্যন্তের যে প্রেমিক সত্তা হোক বা তার রাজকীয় সত্তা হোক, সবই কিন্তু আমাদের মনের অনুভূতি। সুতরাং এই অনুভূতিগুলোর সঙ্গে ঘর করতে করতে কালিদাস কোথায় যেন আমাদের মনের অনুভূতিতে ঢুকে গেছেন। আমরা কখন সেই অনুভূতিগুলোকে শোষণ করতে করতে কালিদাসকে আপন করে নিয়েছি আমরা জানি না, কিন্তু নাটক পড়তে পড়তে আমরা দেখব যে কালিদাস তার অনুভূতির মালা দিয়ে আমাদের জীবনে বিনিশতের মালাটাকে বোধহয় সুন্দরভাবে গেঁথে দিয়েছেন। আমরা পড়ছিলাম অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম অঙ্ক, যার নাম আশ্রুবেশ। আমরা প্রথমে মঙ্গলাচরণ দিয়ে শুরু করেছিলাম, তারপর সভা পূজা, তারপরে আমরা পড়েছিলাম প্রস্তাবনা, এবং তারপর প্রস্তাবনার অংশে শেষ করে আমরা তারপরে পড়ছিলাম যেখানে রাজা একটা মৃগকে অনুসরণ করতে করতে আশ্রমে প্রবেশ করছেন, কর্ণাশ্রমে প্রবেশ করছেন, সেই জায়গাটা পড়েছিলাম। আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে 1-7, অর্থাৎ 7 নাম্বার শ্লোক যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটা আমি একটু শেয়ার করছি। আচ্ছা, দেখা যাচ্ছে? শেয়ার হচ্ছে এটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো যেখানে হরিণের বর্ণনা করা হচ্ছে, হরিণ আসলে একটা উপলক্ষ মাত্র। আমি আগের দিন বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রাচীন সাহিত্যের কথা লিখছেন, হরিণের সঙ্গে যেন হরিণ নয়না শকুন্তলার তুলনা করছেন, এবং সেখানে বলছেন যে হরিণী ব্যাধকে চেনে না, সেই হরিণের কি বিদ্ধ হইতে বিলম্ব লাগে? বোধহয় লাগে না। হরিণের বর্ণনার মধ্য দিয়ে হরিণ নয়না শকুন্তলাকে একটা উপমার আঁচলে বেঁধে দিয়েছেন মহাকবি কালিদাস। হরিণের বর্ণনায় রাজা বলছেন যে সুত দুরম অমনা সারঙ্গেন বয়ম আকৃষ্টা। সুত সারথীকে বলছে, তার সারথী তাকে বলা হচ্ছে। রাজা বলছেন সুত দুরম অমনা সারঙ্গেন বয়ম আকৃষ্টা,
অর্থাৎ এই সারঙ্গ হরিণকে অর্থাৎ হরিণকে অনুসরণ করতে করতে আমরা অনেক দূর চলে এসেছি। এবং এই হরিণের বর্ণনাতে গিয়ে তিনি বলছেন যে শ্লোকটা এইভাবে শুরু হচ্ছে যে গ্রীবা ভঙ্গাবি রামং মোহ অনুপাততি সন্ধনে দত্ত দৃষ্টি পশ্চাত্তেন প্রবিষ্টৌ শরপতন ভয়াত ভূয়সা পূর্বকায়ম দর্ভৈ অর্ধাবলিতৈ সমো বিবৃত মুখভ্রংশিভিঃ কর্ণবাত্মা তস্যেত উদগ্রপ্লুতত্বাৎ ভয়তি বহুস্তরং স্তোকম উর্ব্যাং প্রয়াতি। অর্থাৎ হরিণের অবস্থা বর্ণনা করতে গিয়ে রাজা এই কথাটা বলছেন যে পিছনের দিকে ছুটছে যে রথটা আমাদের, তার দিকে হরিণটা যেন গলা ঘুরিয়ে তাকাচ্ছে এবং তার পিছনের দিকে যেন অনেকটা সামনে দিকে ঢুকে গেছে। আর অতিরিক্ত পরিশ্রমের ফলে সে যে ঘাস খাচ্ছিল, আচ্ছেবানো কুচ ঘাস যেন তার মাটিতে পড়ছে মুখ থেকে, এবং তার পা যেন শূন্যেই বেশিক্ষণ থাকছে, মাটিতে মিশে কম ক্ষণই থাকছে। অর্থাৎ একটা চলমান হরিণের, একটা ধাবমান হরিণের বর্ণনা কালিদাস এখানে রাজার মুখ দিয়ে করছেন। এখানে একটা কথা বলা খুব দরকার। আসলে মহাকবি, একটা প্রশ্ন বোধ আমাদের মনে থেকে যায়, আসলে মহাকবি কালিদাস নিজে দুষ্যন্ত নন তো? কারণ আমরা কোনো কোনো জায়গায় দেখবো যে দুষ্যন্ত যে অনুভূতিগুলো কালিদাসের জীবনে গল্পের সঙ্গে কোনো কোনো জায়গায় হয়তো বা মিলে যায়। এই প্রশ্নগুলো রেখেই আমরা সমাধান করার চেষ্টা করব এই নাটকের অন্তরালে। তো একটা হরিণ শিশুর একটা হরিণের ধাবমান হরিণের বর্ণনা রাজা এখানে করছেন, যে হরিণটি হয়তো বা নাটককে ত্বরান্বিত করবে, নাটকের ঘটনা প্রবাহকে ত্বরান্বিত করবে। তাই এই নাটকের হরিণের বর্ণনা সুন্দরভাবে এই শ্লোকে তিনি করলেন। তারপরে বর্ণনা করা হচ্ছে অশ্বের। সুত তখন বলছেন আয়ুষ্মান উৎঘাতিনী ভূমিরীতি ময়া রশ্মি সং জগন্নাথ রথস্য মন্দিকৃত রেগাহা। আমরা খুব ভূমির কাছাকাছি চলে এসেছি। তেন মৃগ এস বিপ্রতিষ্ঠান্তরহা, আপনার একে পেতে আর অসুবিধা হবে না। তারপরে রাজা বলছেন তুমি রাস ছেড়ে দাও। তারপরেই আবার সুতহ বর্ণনা করছেন অশ্বের বর্ণনা, খুব সুন্দরভাবে বর্ণনা করছেন কালিদাস সুতের মুখ দিয়ে। বলছেন মুক্তেষু রশ্মিষু নিরায়ত পূর্বকায়া নিষ্কম্প চামুর শিখা নিভৃতার্ধকর্ণা আত্মততয়পি রজভি অলঙ্ঘনীয়া ধাবন্তি আমি মৃগ জবাস্খমেবরাথ্যা। তো এখানেও দেখছি যে ঘোড়ার বর্ণনা, একটি অশ্বের বর্ণনা করা হচ্ছে। কি যে অশ্ব কি না, যাদের শরীরের সামনে অংশ খুব প্রসারিত, চামড়ের শিখাগুলো একেবারে স্থির, অর্থাৎ তার কানগুলো স্থির, নিস্পন্দ, খাড়া, এবং নিজেদের খুঁট থেকে ওটা ধুলেও যেন তাদেরকে অতিক্রম করতে পারছে না। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি কালিদাস উপমা প্রয়োগ করছেন, উপমা কালিদাস তার ছাপা হচ্ছে। মনে হচ্ছে যেন হরিণের গতিবেগ সহ্য করতে না পারে ঈর্ষাবশত যেন সেইভাবে ছুটছে, নিজে ধুলেও যেখানে অতিক্রম করতে পারছে না। অর্থাৎ এখানেও যেন আমরা দেখছি নাটকের ঘটনা প্রবাহকে ত্বরান্বিত করার জন্য আগের শ্লোকে যেমন বর্ণনা করা হলো হরিণের দ্রুততার, ধাবমান হরিণের দ্রুততার, এখানে কিন্তু অশ্ব বা ঘোড়ার দ্রুততার বর্ণনা করে যেন কালিদাস আমাদেরকে বুঝিয়ে দিলেন ঘটনা কিন্তু একটি পরিণতির পথে এগোতে পারে, এবং তার দুটি খুব সুন্দর চিহ্ন, অর্থাৎ দুটি জীবের মধ্যে, দুটি প্রাণীর মধ্যে, এই প্রকৃতির প্রাণীর মধ্যে যেন কালিদাস খুব হালকা করে ছুঁয়ে দিলেন আমাদের এই নাটকের অন্তরালে। তারপর রাজা সেই কথা শুনে, সুত সারথী সেই কথা শুনে বলছেন সত্যম, তুমি ঠিকই বলেছো। অতীত্য অর্থাৎ অতিক্রম করেছে কি হরিত হরিণাংশ বর্তান্তে বাজিন, সূর্যের ঘোড়া আর চন্দ্রের ঘোড়া, সূর্যের ঘোড়া এবং ইন্দ্রের ঘোড়া, এই দুইকে যেন ছাপিয়ে গেছে। আবার সেই হরিণের বর্ণনা যেখানে বলা হচ্ছে, বলছেন নিজে রাজা বলছেন यदा लोके सूक्ष्म ব্রজতি সহসা তদ্বিপুলতম। একই কথা, নাটক জীবনের দর্পণ। জীবন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, জীবনের বিভিন্ন সুখ দুঃখ, বিভিন্ন রকম যোগ বিয়োগের মধ্য দিয়ে, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, বিভিন্ন রকম ধাবমানতার মধ্য দিয়ে যেমন লক্ষ্যে এগিয়ে যায়, এই তিনটি শ্লোকে এই ঘোড়া এবং হরিণের দ্রুততার মধ্য দিয়ে কালিদাস যেন নাটককে ত্বরান্বিত করার একটা ইঙ্গিত
দিলেন। তারপরে আমরা দেখছি কখন যেন আশ্রমে প্রবেশ করে গেলেন, অর্থাৎ রঙ্গমঞ্চে যেন একটি নতুন ঝংকার হলো। আশ্রমে প্রবেশ করে গেলেন দুষ্যন্ত সেই মৃগকে, একটি হরিণকে তাড়া করতে করতে, তার ঘোড়া বা রথ নিয়ে। তখন ভিতর থেকে অর্থাৎ আড়াল থেকে যেন শোনা গেল, কি নেপথ্য থেকে যেন শোনা গেল যে ভো ভো রাজন আশ্রম মৃগয়ং। আচ্ছা, দেখা যাচ্ছে এটা স্ক্রিন শেয়ারটা প্রত্যেকে দেখতে পাচ্ছ? না স্যার। না তো, দেখা যাচ্ছে না। না স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না? না, এক মিনিট। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তো, কথা স্ক্রিন শেয়ার তো হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার করছি। হ্যাঁ, এবার যাচ্ছে কর্ণমণি আশ্রমের মাঝে বৈকানসের প্রবেশ। যখন প্রবেশ করে গেছেন তিনি, নেপথ্য থেকে যেন শোনা যাচ্ছে যে হরিণকে অনুসরণ করতে করতে বা আঘাত করবেন বলে ইচ্ছা প্রকাশ করতে করতে রাজা প্রবেশ করে গেছেন, সেই হরিণকে উদ্দেশ্য করে বা সেই রাজাকে উদ্দেশ্য করে হরিণের প্রতি বলা হচ্ছে যেন যে আশ্রমের মৃগ, আশ্রমের হরিণ, একে মারবেন না, একে মারবেন না। নেপথ্য থেকে যেন নেপথ্য ভাষণ শোনা যাচ্ছে। তখন সুত বলছেন, সুত কি আকারণও অবলাক্য, মানে শুনে, সেই কথা শুনে বলছেন আয়ুষ্মান অশ্ব হলুদ অশ্ব অন্তরে তপস্বিনী উপস্থিতা, মানে আপনার বান এবং হরিণের মাঝখানে যেন কোন তপস্বী এসে উপস্থিত হয়েছেন। রাজা একটু একটু ইতস্তত হয়ে তিনি ইতস্তত হলেন এবং রাস টানলেন। রাস টেনে তখন বলছেন, আপনি এবার নামুন। বৈখানস বলছেন আবার সে একটি রাজন আশ্রম মৃগয়ং নহন্তব্য নহন্তব্য। তারপর সে বিখ্যাত উক্তি, নখলু নখলু বাণ সন্নিপাতয়মস্মিন মৃদুনী মৃগ শরীরে তুরুরাশা বিবাগ্নি কবাত হরিণ কানং জীবিতং চ্যুতিলোলং কঃ জনশিত নিপাতা বজ্রসার সারাস্তে তৎসাধু কীর্তি সন্ধানং প্রতিসংহার সায়কম আর্থত্রাণায় বসস্তম না প্রহর্ত মনাগসি। কালিদাস এখানে জীবনের এথিক্স, নৈতিকতা এবং আবেগকে মিশিয়ে দিয়ে আমাদেরকে কোথাও যেন একটা উপদেশ দিয়েছেন। আমরা আগেই বলেছি যে হরিণ নয়না শকুন্তলার সঙ্গে হরিণের তুলনা করতেই বোধ হয় হরিণ শিশুকে অনুসরণ করতে করতে রাজা প্রবেশ করেছেন। এখানে আশ্রমের মৃগকে উপলক্ষ করে কালিদাস শকুন্তলাকে স্মরণ করিয়ে দিলেন। অর্থাৎ শকুন্তলা উপর কাম্মান বর্ষিত হতে পারে দুষ্যন্তের এই আশা বোধহয় কালিদাস করেছিলেন। তাই এই শ্লোকের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে এটা আশ্রমের মৃগ, একে মারবেন না। এবং এর শরীর তুলার আগুনের মতো, তুলারাশা বিবাগ্নি, কোথাও কোথাও পাঠান্তর পাওয়া যায় পুষ্পরাশা বিবাগ্নি। তো এর আগুনে তুলার মতো, আগুনে যেমন আগুন তুলাতে আগুন লাগালে যেমন সবটা শেষ হয়ে যায় ক্ষণিকের মধ্যে, ঠিক সেরকম একেও যেন কামবানে, এই শকুন্তলাকে যেন কামবানে বিদ্ধ করবেন না। বোধহয় কালিদাস আমাদেরকে সাবধান করলেন এবং শকুন্তলার প্রতি একটা সাবধান বাণী উচ্চারণ করলেন। আর কি বললেন? বলছেন তৎ সাধুকৃত সন্ধানং প্রতি সংহার সায়কম আর্তত্রাণায় বসস্তে মহাবর্তমানাগসি, মানে আপনার বাণ নিরপরাধকে শাস্তি দেওয়ানোর জন্য নয়, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর অনুবাদ করছেন প্রাচীন সাহিত্যে এই শ্লোকটার। বলছেন রবীন্দ্রনাথ প্রাচীন সাহিত্যে যে মৃদু এ মৃগ দেহে মেরোনা স্বর, আগুন দেবে কে হে ফুলের ওপর, কোথা সে মহারাজ মৃগের প্রাণ, কোথায় যেন বাজ তোমার বান। অর্থাৎ কালিদাস যেন এই শ্লোকের মধ্য দিয়ে আরেকবার সাবধান উচ্চারণ করলেন। আর শেষের দুটো যে শ্লোক, অর্থাৎ শেষের যে শ্লোকটা 11 নম্বর শ্লোক, সেখানে যেন একটা নৈতিকতার উপদেশ দিলেন আমাদের। অর্থাৎ রাজাকেও যেন কোথাওটা বুঝিয়ে দিলেন, আপনি দুষ্টের দমন শিষ্টের পালনকারী রাজা, আপনারও এটা বোঝা উচিত যে নিরপরাধীকে শাস্তি দেওয়া আপনার উচিত নয়। এখানে যেমন এরকম একটা আছে, এরকম একটা অর্থ আছে, অন্যদিকে ব্যঞ্জনা অন্যরকম, যে
দুষ্যন্ত যেন কামবাণে বিদ্ধ করতে আসছেন শকুন্তলাকে, তাই শকুন্তলাকে সাবধান বাণী, শকুন্তলার প্রতিও সাবধান বাণী, দর্শক সমাজের প্রতিও, পাঠক সমাজের প্রতিও একটা সাবধান বাণী উচ্চারণ করলেন মহাকবি কালিদাস এই শ্লোকের মধ্য দিয়ে। তারপরেই নাটকের সেই সেই নাটকের সেই প্রাণ ভোমরা, যেখানে নাটকের বিযুক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। রাজা কি করলেন, এস প্রতি সংহত, অর্থাৎ রাজা বৈখানসের কথাতে তিনি বাণ সংবরণ করলেন, এতক্তং করতে। তারপরে বৈখানস বললেন সদৃশমেত পুরুবংশ প্রদিবস্য ভাবত, আমরা এইখানে পরিচয় পেলাম রাজার পুরু বংশের জন্মের কথা, এবং যেখানে বৈখানস আশীর্বাদ করছেন সকল দুষ্যন্তকে, বলছেন জন্মযস্য পুরুর বংশে যুক্তরূপমেদম তব পুত্রমেবং গুণপ্রেতং চক্রবর্তন আপনি। যার জন্ম পুরু বংশে সেই রকম আপনার পক্ষে এরকম আচরণ করা যুক্তিযুক্ত, আপনি রাজ চক্রবর্তী পুত্র লাভ করুন। খুব সুন্দর কথা, যে অনেকের মনে হতে পারে যে আচ্ছা এখানে কি করে যার সঙ্গে দেখা হলো না, দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার দেখাই হলো না, কিন্তু তার সত্ত্বেও যেন এখানে জন্মের কথা, এখানে পুত্র জন্মের কথা বলে দেওয়া হলো, তাহলে কি নাটকটা পুরোপুরি সাজানো? আসলে কালিদাস চেয়েছিলেন যে, কালিদাস এমনিতে সত্যশিব সুন্দরের পূজারী, তিনি জীবনকে সরল রেখায় নয়, জীবনকে আঁকা বাঁকা পথে, জীবনকে সুখ দুঃখ অনুভূতি মিশিয়ে দেখার কথা আমাদের বলেছেন, এবং সুখ দুঃখ অনুভূতি মিশিয়ে জীবনকে ভোগ করার কথা তিনি আমাদেরকে বলেছেন। এইখানে নাটকের বীজ উক্ত করলেন। আমরা আগের দিন বলছিলাম যে প্রাণ ভোমরা হচ্ছে তার বীজ, তো এই নাটকের কিন্তু এখানে একটা বীজ, এটা প্রথম বীজ, অবভিয়াসলি এখানে কেউ কেউ মনে করেন আর একটা বীজ আছে, এটা প্রথম বীজ নাটকে উক্ত হচ্ছে, যেখানে বৈখানস আশীর্বাদ করছেন, এবং তাকে হয়তোবা চেনেন না, হয়তোবা জানেন না, কিন্তু তিনি আশীর্বাদ করে ফেলছেন যে আপনার জন্ম পুরু বংশে, আপনার পক্ষে এরকম আচরণ করাই যুক্তিযুক্ত। আমি কেন বললাম যে তিনি চেনেন না, কারণ রাজা তখনও তার পরিচয় দেননি। তো আপনি এরকম একটা গুণবান পুত্র লাভ করবেন, যেমন আপনি ব্যবহার করলেন। এখানেও যেন নীতি শিক্ষার একটা উপদেশ দিয়ে আমাদেরকে মহাকবি কালিদাস অন্য একটি ভাব জগতে নিয়ে গেলেন। তারপরে আমরা দেখছি যে রাজাকে আমন্ত্রণ জানাচ্ছেন কে, বৈখানস আশ্রমে। কিভাবে, কি বলে বলছেন, রাজন সমিদাহরণায় উপস্থিতা বয়ম, আমরা কি করতেছি, আমরা সমিধ অর্থাৎ যজ্ঞের কাঠ আরোহণ করতে বেরিয়েছি। এস খলু কর্ণস্য কুলুপতি অনুমালিনী তীরাশ্রম দৃশ্যতে না চেত অন্য কার্যাতিপাত প্রবিশ্য প্রতিগৃহ তম অতিথেয় সৎকার অপিচ। তারপর শ্লোক। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা অনুমান করতে পারছি, বা এখানে আমরা দেখতে পাচ্ছি কালিদাস দেখাচ্ছেন, বলছেন যে অনুমালিনী তীরাশ্রম দৃশ্যতে, কুলপতি কর্ণের আশ্রম এই একটু দূরে মালিনী নদীর তীরে আপনি সেখানে ভ্রমণ করুন, সেখানে অতিথি সৎকারের জন্য সেখানে আগমন করুন, আমন্ত্রণ জানালেন বৈখানস। এই অনুমালিনী তীরাশ্রম দৃশ্যতে, মালিনী নদীর তীরে আশ্রম। আসলে এই মালিনী নদী নিয়ে একটা ছোট গল্প আছে। আসলে নাটক তো ভিন্ন ভিন্ন ছোট্ট ছোট জীবনে গল্পগুলোকে গাঁথতেই একটা বড় মালায় পরিণত হয়। তো এই মালিনী নদী, আসলে মালিনী একটি চরিত্র। বলা হয় যে, কথিত আছে বা প্রচলিত আছে যে, যখন আমরা দেখছি যে কালিদাস স্ত্রীর কথায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, যে তুমি যে চারটি কথা বললে বা তিনটি কথা বললে, অস্থির কচ্ছিত বাঘ বিশেষ, এই তিনটি কথা দিয়ে বা চারটি কথা দিয়ে যদি চারটি কাব্য লিখতে পারো, তাহলে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করব। তখন কালিদাস চলে গেলেন একটি জঙ্গলে, একটা বনে, নির্জন স্থানে। সেই নির্জন স্থানে তিনি কাব্য লিখছেন, তিনি কাব্য রচনা করছেন। ঠিক সেই সময় এক রমণী, তিনি তাকে আড়াল থেকে দেখছেন, এবং তাকে কোথাও যেন
মনের বিনিময় করে ফেলছেন, মন দিয়ে ফেলছেন। কিন্তু যখন কাব্য লিখে বা তার, আমরা যদি বলি যে তার অভিশাপ শেষ হওয়ার পরে তিনি ফিরে আসছেন, আবার যখন আসছেন তখন আত্মপ্রকাশ করছেন সেই নারীর নাম মালিনী, এবং তিনি বলছেন আমি আপনাকে মন দিয়ে ফেলেছি। কিন্তু কালিদাস বলছেন আমার তো অন্য স্ত্রী আছে, আমি কি করে তোমাকে গ্রহণ করব? তবে আমি তোমাকে আমার কাব্যে জায়গা দিতে পারি। এই মালিনী সেই মালিনী কিনা আমরা জানি না, তবে যদি হয় তাহলে কালিদাস তো সত্যি এক জীবন্ত অনুভূতির জনক। কারণ তিনি যে মালিনীকে মনে জায়গা দেবেন না বলে তিনি কাব্যে জায়গা দিলেন, তিনি তো সত্যি একজন মহান কাব্যকার। এই মালিনী তারপর তিনি একটা চরিত্র রূপে, মালিনী নদীর রূপে, চরিত্র রূপে এখানে তাকে জায়গা করে দিলেন। যে মালিনীর তীরে দুষ্মন্ত শকুন্তলার প্রেম এবং যে প্রেমের পরিণতি এবং আমাদের জীবনের পরিণতি দিকে যেন এগিয়েছে এই নাটকের মধ্য দিয়ে। তো এস খলু কারণস্য কুলপথে অনুমাল রীতিরাস্তে মদিষ্যতে, দেখা যাচ্ছে আমন্ত্রণ জানালেন। এবং তারপর এখানে একটা শ্লোক আছে যে রম্যাস্তপোধনান প্রতিহত বিঘ্না ক্রিয়া সমবলক্ষ্যা ক্রিয়া। এখানে কিছু কিছু বানান দেখবে আছে, কারণ আসলে ইয়ে করতে গিয়ে আমি কপি করেছি তো এগুলো, কিছু বানান ভুল থাকতে পারে। হ্যাঁ, মেরাক্ষতি মৌবিকিনাঙ্ক ইতি, অর্থাৎ তপস্বীদের নির্বিঘ্নে রমণীয় যাগযজ্ঞাদি কার্য ঠিকঠাক চলছে কিনা এটা এটা অজুহাত, যদিও এটা জানার জন্য আপনি আশ্রমে আসুন, অর্থাৎ আশ্রমে একটা আমন্ত্রণ তাকে যেন জানানো হলো। তারপরেই রাজা কর্তৃক আশ্রমে প্রবেশ, রাজা করলেন, রাজা আশ্রমে প্রবেশ করবেন। এরপরের জায়গাতে বলা হচ্ছে, দেখো যে অপি সন্নিহিতাত্ম কুলপতি, জিজ্ঞাসা করছেন রাজা বৈখানসকে, প্রবেশ করবেন বলে জিজ্ঞাসা করছেন যে কুলপতি কি আছেন? তখন বৈখানস বলছেন বিখ্যাত উক্তি যে ইদানিম এব দুহিতরং শকুন্তলাম অতিথি সৎকারায় সন্দিশ্য দৈবমস্য প্রতিকূলং সমেতং সমূর্তিতং গতঃ। খুব সুকৌশলে কালিদাস জানতেন যে এখানে যদি কুলপতিকে রাখা হয় তাহলে দুষ্মন্ত শকুন্তলা পূর্বরাগের ক্ষেত্রে বাধা হতে পারে, তাই তিনি সুকৌশলে এখানে কুলপতিকে বা মহর্ষি কর্ণকে সরিয়ে দিয়েছেন। একইভাবে সরিয়ে দিয়েছিলেন কিন্তু পঞ্চম অঙ্কে যেখানে প্রত্যাখ্যান হবে বিদূষককেও সরিয়ে দিয়েছিলেন। ওই যে কালিদাস শুধু একটা সরল জীবনের প্রতীক মূর্তি দেখাতে চাননি, তিনি দেখাতে চেয়েছিলেন জীবন সরল লেখায় চলে না। জীবনে যদি দুঃখ না থাকে তাহলে সেই জীবন আসলে প্রকৃত জীবনই নয়। রবীন্দ্রনাথ বলছেন একটা জায়গায় যে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুষবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। জীবন সরল লেখায় চলে না, পদ্মের মধ্যে কাঁটা থাকে, সেই কাঁটার প্রতিটি খোঁচায় জীবন যেন খাঁটি সোনায় রূপান্তরিত হয়, এবং তার প্রতিটি অনুভূতি, প্রতিটি উপলব্ধি যেন কালিদাসের এই শ্লোকগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। পঞ্চম অঙ্কেও দেখেছি যেখানে সরিয়ে দিয়েছিলেন বৈখানসকে, আবার এখানেও যেন কুলপতি কর্ণকে সরিয়ে দিলেন। রাজা তখন বলছেন ভবতু তাম এব পশ্যতি, অর্থাৎ শকুন্তলাকে অতিথি সৎকারের দায়িত্ব দিয়ে সমতীর্থে তিনি গেছেন স্নান করতে, বা সৌভাগ্য দেবতা, শকুন্তলা সৌভাগ্য দেবতাকে অর্চনার জন্য। যাই হোক, অর্থাৎ কৌশলে সরিয়ে দেওয়া হলো, সেটাকে নাটকীয় ছলে কালিদাস এখানে বর্ণনা করেছেন। বেশ, তারপর দেখবে এখানে একটা আলাপচারিতা আছে। তারপর এখানে রাজা বলছেন একটা কথা যে অকথিত অপি জ্ঞায়ত এব যথায়ম ভোগ তপ ধনস্ব ইতি, অর্থাৎ কেউ না বলে দিল যেন বোঝা যাচ্ছে এটা আশ্রমে প্রবেশ করে গেছেন। আশ্রমে প্রবেশ করে আশ্রমের বর্ণনা। আসলে কালিদাস প্রকৃতির প্রেমী কবিও। এই নাটক তার অনুভূতি গুলিকে ব্যাখ্যা করেছেন ঠিক সেরকম ভাবে এই বিশ্ব প্রকৃতির সঙ্গে তোমার পরিচয় কথা করে কেটে দিয়েছেন। গেল, শুনতে পেলাম না, আরেকবার বলবে? আচ্ছা, শোনা গেল না?
না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে। তাই? আচ্ছা মনীষা, পুরোটা শোনা গেল না না ওটা? না, মিডিলে স্কিপ করে গেল। ও তাই, আর তো কথা নয়। যাই হোক, নেটওয়ার্ক প্রবলেম আছে। কত শোনা গেল? তুমি কোথায় বসে আছো? একটু সরে বসো না, নেটওয়ার্কটা প্রবলেম করছে ওখানে তোমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রমা আছিস নাকি? হ্যাঁ, এতক্ষণে ও। বুঝতে পারবে তাই? হুম, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়া। দেখ তো শোনা যাচ্ছে কেন এবার ক্লিয়ার? এখন তো যাচ্ছে। আচ্ছা কত দূর শোনা গেল রে মনীষা? কোন শ্লোকটা? ওই তো কর্ণমুনিকে সরিয়ে দিয়েছেন অতদূর অবধি। আচ্ছা কর্ণমুনিকে সরিয়ে দিয়েছেন অত অব্দি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এইখান থেকে বলি আবার, ঠিক আছে? যে আহ এটা দেখা যাচ্ছে, রাজা আশ্রমে প্রবেশ করছেন। রাজা আশ্রমে প্রবেশ করছেন, রাজা কর্তৃক আশ্রমে প্রবেশ, এবং রাজা জিজ্ঞাসা করছেন পালাচ্চারিতায় কার সঙ্গে? বৈখানসকে জিজ্ঞাসা করছেন তিনি যে কুলপতি কি আশ্রমে আছে? অর্থাৎ শকুন্তলাকে অতিথি সৎকারে দায়িত্ব। আবার তো কেটে গেল। সমতীর্থে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মহাকবি কালিদাস তিনি একদিকে যেমন মানব প্রেমিক, অন্যদিকে কিন্তু প্রকৃতি প্রেমিক। এবং মানব প্রেমিক তিনি এইভাবে যে তিনি জীবনকে শুধু সরল রেখায় নয়, জীবনকে একটি একটি কাঁটাযুক্ত গোলাপের মতো দেখেছেন। দুঃখ সুখ মিশিয়ে জীবনকে দেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমারও খুঁজবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। অর্থাৎ জীবন সরলরেখা নয়, জীবন চলবে আঁকা বাঁকা পথে। তাই তিনি দেখছি আমরা যে এখানে কালিদাস কিন্তু কি করেছেন, এখানে কিন্তু খুব সুকৌশলে শকুন্তলার পূর্বরাগকে অনুরাগে রূপান্তরিত করতে তিনি যেন এখানে কুলপতি কর্ণকে সরিয়ে দিয়েছেন। এবং আমরা একই রকম ভাবে পঞ্চম অংশেও দেখব যে বৈখানস তিনি যেন বিদূষককেও সরিয়ে দিয়েছেন খুব সুকৌশলে। কারণ করতেন সেটাই ইচ্ছে, জীবনকে একটা হাতি সোনায় রূপান্তর। হ্যাঁ হ্যাঁ, কেটে যাচ্ছে ওই। আবার কেটে যাচ্ছে। হ্যাঁ, বিদূষককে সরিয়ে দেওয়ার পরে যেটা বললে ওখান থেকে কেটে গেল। আমি কেটে একবার করছি, দাঁড়া তো একবার কাটিস তো মনীষা। আমি কেটে জয়েন করছি একবার। স্ক্রিনটা গেছে না, স্ক্রিন না আছে। স্যার, এবার? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, পিডিএফটা ওপেন করুন। ওপেন করেছি, দেখা যাচ্ছে না? এবার এই রাজা কর্তৃক আশ্রমে বর্ণনা দেখা যাচ্ছে না জায়গাটা? স্যার পিডিএফটা খোলেনি স্যার। প্রবলেম করলে দুটো ডিভাইস থেকে করুন, একটাতে সাউন্ড দিন আর একটাতে শো করুন পিপিটিটা।
আমার ল্যাপটপটা আসলে আজকে দেওয়া আছে দোকানে। বন্ধ না, আবার বলছি, সত্যি জানতে যন্ত্রণা। একটা মেলবন্ধন ঘটানোর জন্য কালিদাস এখানে একদিকে যেমন মানব প্রকৃতিকে প্রকৃতির প্রতি সাড়া দিয়েছেন, অন্যদিকে বিশ্ব প্রকৃতি বা এই এই মানে ন্যাচারাল প্রকৃতিকেও তিনি যেন অন্তরঙ্গ ভাবে একই বিন সুতের মালায় গেঁথেছেন। আমরা দেখতে পাচ্ছি আশ্রয় বর্ণনা করতে গিয়ে কালিদাস বলছেন যে 14 নম্বর শ্লোকটা দেখো একটু, যে নিবাড়া সুখ গর্ভ কঠোর মুখভ্রষ্ট স্তরুণামধা স্নিগ্ধা কশ্চিৎ ইঙ্গদি ফলভেদ সুচন্ত এব বালাহ বিশ্বাস্যপো অভিন্ন গতঃ শব্দং সহন্তে মৃগাহ স্তোধরা পতশ্চ বলকম শ্রীকান্তি সুন্দরের একাঙ্কিতাহ। অর্থাৎ গাছের যে কোঠরে সুখ পাখিরা থাকে, কতগুলো কথা এখানে দেখো খুব সুন্দর বলছে। প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে বলা হচ্ছে যে গাছে আসলে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক চিরকালের, সেজন্য মানব প্রকৃতি বর্ণনা করতে গিয়ে বিশ্ব প্রকৃতিকে বাদ দিলে চলে না। কালিদাস বোধহয় এই কথা মাথায় রেখেই যেন বিশ্ব প্রকৃতিকে বা আমাদের এই ন্যাচারাল যে ভিউ সেগুলোকেও যেন খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছেন আমাদের এই শকুন্তলা নাটকের প্রতিটি অনুভূতির মধ্য দিয়ে, দুষ্যন্ত শকুন্তলা প্রতিটি অনুভূতির মধ্য দিয়ে, তাদের প্রেমের কাহিনীর মধ্য দিয়ে। বলছেন গাছের যে কোঠরে সুখ পাখিরা বাস করে, সেই কোঠরের মুখ থেকে ওরা নিবার ঘাস মাটিতে পড়েছে এবং সেগুলো যেন আবার নতুন করে পাতা গজাবে। হয়তো বা কোনো জায়গায় চকচকে এবং মসৃণ পাথর পড়ে আছে যে আশ্রমে বর্ণনা করা হচ্ছে, যেগুলি ইঙ্গদি ফল ভাঙার জন্য স্পষ্ট হয়ে গেছে এবং তেল চিকচিকে হয়ে গেছে। আর কি হরিণরা শিশুদের মানুষের প্রতি এতটাই বিশ্বাস জন্মেছে যে তারা পালাচ্ছে না, ভয়ে পালাচ্ছে না। আর জলাশয়ের পথগুলো যেন বাকল থেকে পড়া জলের ধারায় চিহ্নিত হয়ে গেছে, এটা অর্থাৎ যেন জল ছড়িয়ে আছে। অর্থাৎ একটা নিষ্কলুষ প্রকৃতির বর্ণনা, নিষ্কলুষ একটা প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন এই শ্লোকের মধ্য দিয়ে মহাকবি কালিদাস। তারপরেই শুরু হচ্ছে নাটকের দ্বিতীয় বীজ, আর এক প্রাণ ভোমরা নাটকের বীজ না হলে তো আর নাটকটা মহিরুহে পরিণত হবে না, তাই বীজ খুব প্রয়োজন। নাটকের দ্বিতীয় বীজ কেউ কেউ বলছেন এই শ্লোকটা, যেখানে রাজা বলছেন নিজেই, রাজা যেন নিজেই বলছেন, যেন নিজেই অনুভব করছেন যে শান্তমিদম আশ্রমস্পদম স্ফুরিতেছে বাহু কোথ ফল নিহাস্য অথবা ভবিতাব্যানাং দারণী ভবন্তি সর্বত্র। অর্থাৎ রাজা নিজেই যেন একটি সম্ভাবনার কথা স্মরণ করছেন এবং তিনি বলছেন, আমি তো জানি তার যেন বাম হাত বাহুতে, অর্থাৎ তার বাহুতে যেন স্পন্দন হচ্ছে, হয়তোবা কোনো স্ত্রীলাভের আশঙ্কা কিনা তিনি বুঝতে পারছেন না, তাই তিনি অনুভব করছেন যে এই আশ্রম সমগুণের জায়গা। সমগুণ হচ্ছে সন্ন্যাসীদের একটি বিশেষ রকমের গুণ, আমরা পড়েছি বেদান্ত সেই গুণের কথা আছে। সমগুণ হচ্ছে সন্ন্যাসীদের বা মহাজীবনের এক এথিক্স, সেই গুণের জায়গা। অথচ আমার বাহুতে স্পন্দন অনুভব করছি, তাহলে কি ভাবি পরিণয়ের সম্ভাবনা, অথবা যা ভবিতব্য সেটা যে কোনো জায়গাতেই ঘটতে পারে। এই আশ্রম তো ওরকম জায়গা নয়, তাহলে ঘটছে কেন? একটা সন্দেহ প্রকাশ করছে। আসলে সন্দেহ দিয়েই তো জীবনের সবকিছু তৈরি হয়। একজন আধুনিক কবি একটা জায়গায় লিখছেন যে সন্দেহের নৌকা দোলে সন্দেহের জলে, সন্দেহের তুফান লাগে তাতে। যদি লাইনটা দেখো দেখবে না, সব জায়গাতেই সন্দেহ আছে। এটা গল্পটা এরকম যে একটা সন্দেহের নৌকা দোলে সন্দেহের জলে, না একটা নৌকা একটা সমুদ্রে দুলছে বা ভাসছে সন্দেহ নিয়ে, কারণ জানে না কখন ঝড় উঠে এই নৌকাটা ডুবে যাবে। অর্থাৎ নৌকার মধ্যে একটা সন্দেহ আছে। জলের মধ্যে সন্দেহ, কারণ কখন জল শুকিয়ে যায়, নদীর জল শুকিয়ে যায় বা পুকুরের জল শুকিয়ে যায় কেউ জানে না। আর ঢেউগুলো তো একসময় মিলিয়ে যায়, ঢেউয়ের মধ্যেও সন্দেহ। ঠিক সেরকম আমাদের জীবনের মধ্যে সন্দেহ। তাই তিনি কথাটা বলছেন যে সন্দেহের নৌকা দোলে সন্দেহের জলে, সন্দেহের তুফান লাগে তাতে।
কালিদাস রাজার মধ্যে সেই সন্দেহকে কোথাও ঢুকিয়ে দিলেন, হয়তোবা আমার এখানে স্ত্রীলাভ বা ভাবি পরিণয় হতে পারে। এটা নাটকের দ্বিতীয় বীজ। তারপরে আমরা দেখছি রঙ্গমঞ্চে আর এক ঘটনা ঘটছে। কি ঘটনা? যেখানে নেপথ্য থেকে শোনা যাচ্ছে শকুন্তলার প্রবেশের, শকুন্তলা এবং দুই সখীর কথোপকথন। শকুন্তলা এই নাটকের নায়িকা, শকুন্তই পালিতা। আমরা জানি সবাই শকুন্তলা পড়েছে, শকুন্তই পালিতা কন্যা শকুন্তলা। আর শোনা যাচ্ছে ইতৌ শাখৌ। আচ্ছা, শোনা যাচ্ছে তো শব্দ আমার? আচ্ছা, ইত শাখৌ, যেন আড়াল থেকে শব্দ ভেসে আসছে। আসলে এটা তো একটা রঙ্গমঞ্চ, একটা নাটক, গ্রিন রুম থেকে যেন শব্দ ভেসে আসছে যে ইত শাখৌ। রাজা শুনছেন, কর্ণং দত্ত্বা, কান দিয়ে শুনে। ওরে তা তো কাশ্যপস্য আশ্রম বৃক্ষকা প্রিয় তরতি তর্কয়ামি येन নবমালিকা কুসুম পেলবা অপি ত্বম এতেষাম আলবল প্রণিচিত্তা। তোমার মতো একজন তন্নিকে মহাকবি আশ্রমের মহর্ষি কাশ্যপ কর্ণ কি করেছেন? তিনি এরকম একটা কাজে নিযুক্ত করেছেন। হয়তোবা তিনি কি করেছেন, তারপরে এই কথার রেস ধরে দৃষ্টান্ত বলবেন যে তিনি অন্যায় করেছেন। যাই হোক, তার নিজের মধ্যে কথোপকথন হচ্ছে তিন বান্ধবীর মধ্যে। তখন তিনি বলছেন, শকুন্তলা বলছেন, না কেবলম তাত নিয়োগে এব অস্তি মে সোদর স্নেহ অপি এতেষু। তিনি নিযুক্ত করেছেন বলে আমি নিযুক্ত হয়েছি, এটা তোমায় কে বললো? অর্থাৎ তার নিজেরও যে এই প্রকৃতির প্রতি একটা স্নেহ, প্রকৃতির প্রতি একটা ভালোবাসা, প্রেম রয়েছে, সেটাকে তিনি কিন্তু বর্ণনা করলেন বা বললেন। তারপর রাজা এই একই কথা বললাম যে তিনি বলছেন যে অসাধু দর্শী খলু তত্র ভবান কাশ্যপ ইয়া ইমাম আশ্রম ধর্মে নিযুক্ত। অর্থাৎ তোমাকে বা শকুন্তলাকে নিযুক্ত করে যেন তিনি কি করছেন না, শমী গাছকে কাটতে চাইছেন পদ্মের ধার দিয়ে। শ্লোকটা ইদং কিলাব্যা যে মনহরং বাপু তপস্কামং সাধিতুম ইয়াচ্ছতি ধ্রুবং স নিরুৎপল পত্র ধারয়া সমীলতাং ছেদুম ঋষি ব্যবস্পতি। অর্থাৎ তিনি কাটতে চাইছেন, সমী বৃক্ষকে কাটতে চাইছেন পদ্ম পাতার ধার দিয়ে। পদ্ম পাতা ধার খুব নরম, অর্থাৎ শকুন্তলা তাকে এরকম একটা কাজ দিয়ে যেন কি করছেন, যেন সমী গাছকে কাটতে চাইছেন। একটা উপমা, আবার একটা উপমার মতো দিয়ে কালিদাস কিন্তু আমাদের জড়িয়ে দিলেন শকুন্তলার আরো কোমলতাকে, শকুন্তলার মতো তন্নিকে তিনি যেন আমাদেরকে আরো তার স্পর্শতাকে উল্লেখ করলেন। তারপর আসলে এখানে একটা অন্য কথা বলবো। মানুষ এখানে পুরো নাটকটা যদি এইভাবে দেখি আমরা, যে প্রত্যেকটা কিছুর মধ্যে তো জীবনের দর্শন লুকিয়ে থাকে, আর জীবন দর্শন থেকে বড় দর্শন কিছু হতে পারে না। তো আমরা এই নাটকেও যদি খুব সূক্ষ্মভাবে একটা দর্শন খুঁজতে যাই, দেখব যে ভক্ত ভগবানের মিলন হচ্ছে। আমরা বৈষ্ণব সাহিত্যে দেখেছি রাধা কৃষ্ণের মিলনের কথা। আমরা দেখছি যে রাধা বা অন্যান্য সখীদের বস্ত্র চুরি করার কথা কৃষ্ণ চুরি করছেন। আসলে সেই তত্ত্ব কি তত্ত্ব না, কৃষ্ণ ভগবান এবং সখীরা তার ভক্ত। কৃষ্ণ ভগবান সবসময় তার ভক্তরা তার কাছে সমস্ত কিছু ত্যাগ করে, মানে কামনা বাসনা বা সররিপু ত্যাগ করে তার কাছে আসুক এবং তার হৃদয় যেন কোমল হয়। তো এখানেও কিন্তু শকুন্তলা সম্পূর্ণভাবে অর্পিত হবেন ভগবানের প্রতি, প্রেমের প্রতি। সেই প্রেমে যেন তার কোনো রকম কলঙ্ক না থাকে। তাই যেন কালিদাস এখানে শকুন্তলাকে বারবার ঘষে মেজে প্রথম অঙ্কে খাঁটি সোনায় রূপান্তরিত করার চেষ্টা করছেন। হয়তোবা আমরা এইভাবে কিন্তু তার জীবন দর্শনটাকে দেখতে পারি। শকুন্তলা বলছেন, সখী অনুসূয়ে অতি পিনর্থেন বলকলেন প্রিয়ং বদে অনিয়ন্ত্রিতা অস্মি শিথিলং তাবৎ এতৎ। অর্থাৎ আমার বলকল একটু ঢিল করে দেওয়ার কথা তাকে বললেন, আলগা করে দেওয়ার কথা বললেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? বলছি আমার একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ, শেষে কোশ্চেন করলে ভালো হয়। কোশ্চেনটা শেষে করো। হ্যাঁ,
ঠিক আছে ঠিক আছে। শেষে করো। হ্যাঁ, করে ধাক্কাটা লাগাবে, আমি কোশ্চেনের সুযোগ দেবো, চিন্তা নেই। করে লাগাবে, নইলে শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর রাজা আবার বর্ণনা করছেন সুন্দরভাবে শকুন্তলাকে আরো 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 তার তন্নি স্বভাবকে বা তার সে নিষ্কুল স্বভাবকে বর্ণনা করছেন এই শ্লোকের দ্বারা, যে সরোসি যে মনোবিদ্যাং শৈবালেনা আপি রম্যম মল্লপি হিমাংশ লক্ষ্মীন তনতি ইয়ামধিগমনজ্ঞা বলকলেনা আপি তন্নি কিমুবিহি মধুরাণাং মণ্ডনাং নাকৃতিনাম। পদ্ম শৈবালে ঘেরা থাকলেও সুন্দর লাগে, আমরা জানি। চাঁদের কলঙ্ক মলিন হলেও তার সৌন্দর্য বাড়ায়, ঠিক সেরকম শকুন্তলা বলকল পরে থাকলেও বেশি সুন্দর লাগছে, আকৃতি এর সুন্দর, সবই তার অলঙ্কার। অর্থাৎ শকুন্তলার যেন দেহ সৌন্দর্যকে, শারীরিক সৌন্দর্য যেন অলঙ্কার, এক্সট্রা কোনো অলঙ্কারের প্রয়োজন নেই। এখানে কিন্তু মালিনী ছন্দে এই শ্লোকের মধ্য দিয়ে শকুন্তলাকে আরো ঘষে মেজে যেন নিষ্কুলুষ করে তোলার চেষ্টা করেছেন মহাকবি কালিদাস। ঠিক তা পরের শ্লোক, আমরা শ্লোকটা যাচ্ছি, পরের শ্লোকটায় আবার সে উপমা, আসলে উপমা কালিদাসের প্রাণ ভঙ্গা বলতে পারি আমরা, তার কাব্যের প্রাণ ভঙ্গা। যখনই কালিদাস কোনো কিছু বর্ণনা করছেন, এই উপমার মধ্য দিয়ে বর্ণনা করছেন, এবং উপমা যেন তার এমন একটি অলঙ্কার তার কাব্যের, যেখানে বোধহয় অন্য অলঙ্কার দিয়ে তিনি সেগুলোকে স্পষ্ট করতে পারেন না, অন্য অলঙ্কার দিয়ে সেই অনুভূতিগুলো হয়তো তত স্পষ্ট হয় না। তিনি তাই উপমাকে প্রয়োগ করেছেন ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা কাব্যের কোথাও যেখানে টার্নিং পয়েন্ট সেখানে তিনি উপমা প্রয়োগ করেছেন। আমরা দেখবো সব জায়গায়, যদি আমরা মালবিকা মিত্রম পড়ি সেখানেও দেখবো, কিন্তু উপমা প্রয়োগ তিনি বারবার করেছেন। অধর কিশলয় রাগৌ কোমল বিটেপান কারণেই বাহু কুসুমম ইবলোকনিয়ম যৌবনমঙ্গেশু সন্ন্যাচ্যম। প্রিয়ংবদা কি বলছেন? রাজা বলছেন, প্রিয়ংবদা শকুন্তলাকে প্রিয় অথচ সত্য কথাই বলেছে। এর অধর নূতন পাতার মতো রক্তাভ, দুই বাহু যেন কোমল শাখা, আর সারা অঙ্গে যেন ফুলের মতো লোভনীয় যৌবন ছড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করছেন প্রাচীন সাহিত্যে, বলছেন অধর কিশলয় রঙিন রাঙিমা আঁকা, যুগল বাহু যেন কোমল শাখা, হৃদয় লোভনীয় কুসুমহীন, তনুতে যৌবন ফুটেছে যেন। প্রাচীন সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে আবার বললাম যে কালিদাস প্রথম অঙ্কে শকুন্তলাকে খুব নিষ্কলুষ ভাবে বর্ণনা করার জন্য, কলঙ্কহীন ভাবে বর্ণনা করার জন্য, এবং পূর্বরাগটাকে অনুরাগে রূপান্তরিত করার জন্য শকুন্তলার বর্ণনাটাকে যেন প্রকৃতি দিয়ে সাজিয়েছেন, যেন অনুভূতি দিয়ে সাজিয়েছেন উপমালঙ্কার মালিনী অলঙ্কারে মালিনীদের। হচ্ছে একটা জায়গায়, ঠিক পরের 20 নম্বর দেখবে শ্লোক আছে একটা, সেখানে মনে হচ্ছে যে এখানে একটা জায়গা আছে, দেখো যে বলছেন শকুন্তলা তারপরে গদ্য বলছেন শকুন্তলাকে বলছে, কথাবার্তা হচ্ছে 2-3 সখীর মধ্যে, বলছেন যে হলা শকুন্তলে ইয়ং স্বয়ং বর বধূ সহকারস্য তয়া কৃত নামধেয়া বনজ্যোৎস্না ইতি নবমালিকা। তুমি কি ভুলে গেলে? তুমি কি একে ভুলে গেলে? এনাং বিষ্ণুতা আসি, তুমি কি একে ভুলে গেলে যার নাম তুমি নিজে দিয়েছিলে বনজ্যোৎস্না, যে সহকার তরু। অর্থাৎ এখানে সে ভুলে যাওয়ার কথা, আবার সে ভুলে যাওয়ার কথা। আসলে এই ভুল বিস্মরণ যেন সেই চতুর্থ অঙ্কে শকুন্তলা দুর্বাসা মুনির অভিশাপকে যেন এগিয়ে দিচ্ছে আমাদের কাছে, আমাদেরকে বারবার স্মরণ করাচ্ছে। দুষ্যন্ত বলছেন, কালিদাস বলছেন এই দর্শক সমাজকে, আমাদের মধ্যে দর্শক সমাজকে, যে তোমরা যারা শকুন্তলাকে খুব ভালোবেসে ফেলেছো এই নাটক পড়তে পড়তে বা এই নাটকের দৃশ্য দেখতে দেখতে, তোমরা সাবধান থেকেও, এত সুখ কিন্তু সইবে না শকুন্তলার কপালে। শকুন্তলা যতই তন্নি, যতই নিষ্কলুক, যতই কলঙ্ক হোক না কেন, আসতে চলেছে যেন দুর্বার গতিতে দুর্বাসার অভিশাপ। কারণ শকুন্তলাকে দুষ্যন্ত হয়তো বা ভুলে যাবে। তাই একদিকে যেমন ওখানে আমরা দেখেছিলাম বিস্মরণের কথা, এখানেও কিন্তু সেই বিস্মরণের কথা, বিস্মরণে ইঙ্গিত দিলেন যেন এগিয়ে আসছে বিস্মরণ। এই দর্শক সমাজ তোমরা প্রস্তুত থেকো, এইভাবে যেন তিনি বললেন। শকুন্তলা বলছেন তদা আত্মানামপি
স্মরিষ্যামি, তাকে ভুলে গেলে আমি নিজেও নিজেকে ভুলে যাব। ফলা রমণীয়ে হলু কালে উষ্য লতা পাদ ভূমিথুনস্য ব্যতিরেক সংবৃত নব কুসুম যৌবনা বনজস্না বদ্ধ পল্লবতয়া উপভোগস্তম সহকারা। তাদেরকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ এই বনজোৎস্না যৌবনের নতুন ফুল ফুটে শোভা পাচ্ছে। প্রকৃতির বর্ণনা, প্রকৃতির সঙ্গে মানব কুলের সম্পর্ক চিরকালের, সেই চিরকালীন সম্পর্ককে যেন অমর করে রেখেছে শকুন্তলার এই বাণী। তারপরে আমরা দেখছি রাজার একটা 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 অনুভূতির কথা। রাজা মনে মনে যেন আড়াল থেকে দেখছেন যে একই আমার মন বারবার তাকে চাইছে, তাহলে একই কুলপতি কর্ণের অসবর্ণ পত্নীর গর্ভজাত, না সন্দেহের কোনো অবকাশই নেই। 4 নম্বর শ্লোকে আমরা দেখবো এখানে সেইভাবে বর্ণনা করা হচ্ছে। বলা হচ্ছে যে অসংশয়ং ক্ষত্র পরিগ্রহ ক্ষমা যদার্যমস্যম অভিলাষী মে মানাহা শতাংহি সন্দেহ পদেশু বস্তুষু প্রমাণান্তকরণ প্রবৃত্তি। খুব সুন্দর শ্লোক। যে কন্যা অবশ্যই কোনো ক্ষত্রিয়ের সঙ্গে বিবাহ হতে পারে, কারণ আমার কর্তব্যনিষ্ঠ মন একে চাইছে। যেসব ক্ষেত্রে সন্দেহ উপস্থিত হয় সৎলোকের অন্ধকরণই তার প্রমাণ। তিনি নিজেকে একটা আত্মাভিমান আত্ম অহংকারের পরিচয় হয়তো বা দিলেন, কারণ তিনি নিজেকে আসলে আমরা নিজেকে যদি নিজে সৎ বলি, নিজেকে যদি নিষ্কলুষ বলি, তাহলে বোধ হয় নিজেই নিজের কথা বললে বোধ হয় সেই মাপকাঠিটা ঠিক জয়লাভ করতে পারেন।